ক্লাসে আমরা কি পড়েছিলাম বলো তো? গত ক্লাসে কি পড়েছিলাম আমরা বলো তো? আরো মনে নাই? স্যার তাপের প্রভাব পড়েছিলাম। কোথায় তাপের প্রভাব সাম্যাবস্থায়। পড়েছে? স্যার সাম্যাবস্থায় তাপের প্রভাব। আমরা লাসাতেলের সূত্রটা পড়েছিলাম, লাসাতেলের সূত্রের তাপ সাম্যাবস্থায় তাপের প্রভাব পড়েছি। আমি কিন্তু ক্লাস রেকর্ড করে তোমাদেরকে যেটা পাঠিয়েছি সেখানে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব তিনটাই পড়িয়েছি। তোমরা কিন্তু তার মানে ক্লাসটা দেখো নাই, ভিডিওটি দেখো নাই। আর ভিডিও যদি তোমরা দেখো না এটা বোঝাই যায়, কারণ হচ্ছে তোমাদের ভিউ এত কম থাকে, দেখা যায় যে মাত্র 8-10 জন, এক সপ্তাহে 15 জন 20 জন দেখেছ। তার মানে এখানে টিচাররাও দেখে অনেকে, তার মানে তোমরা ক্লাসটা যে আমরা নেই তোমরা পড়া ভিডিওটা দেখো না খুব একটা, এটা বোঝাই যায়। তার কারণে এই যে অনেক সময় কোশ্চেন গুলো তোমরা রেসপন্স করতে পারো না। আসলে কি পড়াশোনা তো ছেড়ে দিলে হবে না, পড়াশোনা করতে হবে। যে পড়াশোনা না করলে তো তুমি আসলে ভালো রেজাল্ট করতে পারবা না। আমি যদি মনে করি আমি চাঁদে যাব, এখন সেভাবে যদি আমি কাজ না করি, তাহলে কি চাঁদে আমি কি জীবনও যেতে পারবো? কখনোই সম্ভব? কখনোই সম্ভব না। আমি মুখে বললাম আমি চাঁদে যাব, আমি চাঁদে যাব, কিন্তু আমি জানি না যে চাঁদে যেতে হলে কি করতে হবে, সেটাই জানি না। কিন্তু আমি স্বপ্নে দেখতেছি চাঁদে যাব, চাঁদে যাব। তাহলে পড়াশোনা এরকম, আমি স্বপ্ন দেখতেছি আমি A+ পাবো, আমি আহ বড় পড়াশোনা করব, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দেশের এটা করব, বিদেশে ঘুরে বেড়াবো, কিন্তু আমি পড়াশোনা করছি না। তাহলে কি এটা পসিবল? পসিবল না। সুতরাং এগুলো ওয়ালাইকুম পড়তে স্যার। হবে। ওয়ালাইকুম সালাম। এগুলোর জন্য এগুলো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। যেমন আজকে শুধু একজন রেসপন্স করলো যে আমরা তারপরে যাই, তারপরেও কিছুটা বলেছে, বাকিরা কেউ রেসপন্স করছো না। তার মানে সবাই তোমরা পড়াগুলো পড়ছো না। আমি বারবার বলছি কিন্তু কোশ্চেন কিন্তু এগুলা থেকে কোশ্চেন হবে যা পড়াচ্ছে। ঠিক আছে, এই শুধু কলেজের কোশ্চেন না, তোমার বোর্ড কোশ্চেনও হবে। আমি যা পড়াচ্ছি আমি তোমাদেরকে বলছি তা পড়ো। তারপরে কোশ্চেন আকারে কোশ্চেন তো আরো হবে, তোমরা এরপর টেস্ট পেপার ঘাটবা, টেস্ট পেপার ঘাটলে বুঝতে পারবে যে কোশ্চেন কেমন হয়। আর আমার একটা উপদেশ থাকবে তোমাদের প্রতি, সবার কাছে যেন বিগত সালের একটা টেস্ট পেপার থাকে। তাহলে কোন চ্যাপ্টারে কিভাবে কোশ্চেন আছে, তুমি টেস্ট পেপারটা পড়ার জন্য না, টেস্ট পেপারটা কোশ্চেন চেক করার জন্য, যে কিভাবে কোশ্চেন হয়, কেমন কোশ্চেন হয়, আনসার কিভাবে করতে হবে সেগুলো জানার জন্য। সুতরাং একটা টেস্ট পেপার যেন সবার কাছে থাকে। কেমিস্ট্রি বলে দিলাম, সব পেপারেরই থাকা উচিত, বিশেষ করে যেহেতু আমি কেমিস্ট্রি পড়াচ্ছি আমি কেমিস্ট্রি কথাটাই বলবো। সুতরাং কেমিস্ট্রি তোমার তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই থাকা উচিত, যে তুমি তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ আমার এই জিনিসগুলো দরকার। তাহলে আমি বললাম যে আমি গত ক্লাসে তোমাদের বয়লের সূত্র, সরি লাসাতের সূত্র পড়াইছিলাম, তারপরে তাপের প্রভাব পড়াইছি, চাপের প্রভাব পড়াইছি, ঘনমাত্রার প্রভাব পড়াইছি। তিনটে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি সাথে ভিডিও ক্লাসের মধ্যে। তোমাদের সাথে তো তাপ পর্যন্ত পড়ানোর পরে সম্ভবত কোনো কারণে কেটে গেছিল, পরে আমি চাপ এবং ঘনমাত্রা ওই দুটো পড়িয়েছি, পড়ে ওই দুটো অ্যাড করে ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা পড়ো নাই, বুঝা যাচ্ছে। এই জন্য ভিডিও গুলো দেখতে হয়, ক্লাসগুলো দেখতে হয়। বই তো তুমি পড়বাই, তোমার মূল টার্গেট তো বই, কিন্তু তোমাকে ওইটা কি পড়াইছি সেই জিনিসটা তোমাকে জানতে হলে তো তোমাকে একটু টাচ করতেই হবে, যে ভিডিও ক্লাসগুলো কি পড়াইছে আমাকে স্যার একটু দেখি। পড়াশোনা খুব খামখেয়ালি করলে হবে না। তোমরা কিন্তু ইউ আর ভেরি মাচ রিল্যাক্সড নাও, তাই না? বিকজ ইউ আর নট গোয়িং টু দ্য কলেজ। তোমরা কলেজে যেতে হচ্ছে না, তোমাদের ইউ হ্যাভ আ লট অফ টাইম, তোমাদের অনেক সময় আছে, অনেক সময়। সুতরাং এই 24 ঘন্টা বাসার মধ্যে বসে থাকলে তো এমনি 8 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করা যায়। তুমি 7-8 ঘন্টা, 7-8 ঘন্টা দরকার নেই, 6 ঘন্টা ডেইলি পড়ো। তারপরে তোমার হাতে আরো 18 ঘন্টা থাকে। কারো 18 ঘন্টার মধ্যে যে কারো যদি ঘুমানোর অভ্যাস বেশি থাকে, সে যদি 10 ঘন্টা ঘুমায় তারপরে আরো 8 ঘন্টা তার হাতে থাকে। সে 8 ঘন্টা, 6 ঘন্টা পড়াশোনা, 10 ঘন্টা ঘুমানো, তাহলে 16 ঘন্টা চলে গেল, আরো 8 ঘন্টা থাকে অন্যান্য কাজ করার জন্য। হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ লট অফ টাইম, বাট ইউ হ্যাভ টু ডিভাইড দ্য টাইম। তো টাইম গুলো তোমাকে ভাগ করে নিতে হবে, যে কিভাবে তোমার কি করতে হবে। যে লকডাউনে রুছিলা, ঘুমাইলাম, খাইলাম, ঘোরাফেরা করলাম, দুষ্টুমি করলাম, পড়াশোনা ছেড়ে দিলাম, ইটস নট এ লাইফ। ইট উইল নট মেক ইউর ব্রাইট ফিউচার, উইল গো টু দ্য ডাউনওয়ার্ডস, নট টু দ্য আপওয়ার্ডস। বুঝতে পেরেছো আমার কথাগুলো? তোমরা নিচের দিকে যাবা, উপরের দিকে না। সো প্লিজ ফলো দ্য লেকচার and study more and more. কোশ্চেন আশা করি ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষার আগে সবকিছু ওকে হবে আশা করি।
তখন ফেস টু ফেস হবে। আমি বললাম পরীক্ষা কিন্তু দিতে হবে। পড়াশোনা যদি না করো তাহলে পরীক্ষা দিতে পারবা না। নাম্বার কিন্তু আমি যদি ভালো লেখে ভালো নাম্বার পায়, আর যদি ভালো না লিখতে পারবা নাম্বার লিখতে পাবা না। ইভেন যদি তুমি কেউ যদি 33 মনে করো 40 পাইলে পাস, 39 পাইছো বা 38 পাইছো, কিন্তু তোমার খাতায় তুমি 39 পাওয়ার যোগ্য, যে স্যার 1 নাম্বার দেন, ইউ উইল নট গেট দিস 1 নাম্বার। এই নাম্বার আমার থেকে তুমি পাবা না, ব্যাখ্যা করে নাম্বার দিব না। তোমাকে অ্যাচিভ করতে হবে, অর্জন করে নিতে হবে। কারণ তুমি তো স্টুডেন্ট, তোমার যোগ্যতা আছে, ইউ হ্যাভ এ লট অফ ট্যালেন্ট, বাট ইউ হ্যাভ টু ইউজ দিস ট্যালেন্ট। তোমার ট্যালেন্ট তোমাকে ইউজ করতে হবে। তোমার মেধা আছে, সবাই আমরা মনে করি অনেকে যে আমি দুর্বল পড়াশোনা, আমি পড়াশোনা করে কি করবো, তোর পারো না। কেউই দুর্বল না। তোমার পরিশ্রম হচ্ছে তোমার মূল চাবিকাঠি। বুঝতে পেরেছ? তো তোমার পরিশ্রম করলে মেধা তোমার আসতে, তোমার জন্মসূত্রে সবারই কিন্তু কেউ বলে তো একই মেধা থাকে, আর ইউটিলাইজেশনের উপর ডিপেন্ড করেই তোমার মেধাটা প্রকাশ পায়। তাহলে ঘুমাই খায়া বেড়ায়া গল্প কইরা যদি আমি বলি যে না আমার পড়াশোনা আসলে পারি না, সুতরাং তোমাকে অ্যাচিভ করে নিতে হবে। আমি বলে দিলাম, যদি কখনো পরীক্ষা নেই দেখতে বুঝতে পারবা যে পরীক্ষার জন্য পড়াশোনা ছাড়া নাম্বার পাবা না, বলে দিলাম। হ্যাঁ, তো সুতরাং পড়াশোনা করো। তোমাদেরকে যে একটা ক্লাস নিয়ে পরের ক্লাসে যদি কোনোদিন জিজ্ঞেস করি, অন্তত কি পড়িয়েছি এই জিনিসটা দেখা যায় তোমরা বলতে পারো না। ওয়াই? তোমরা 1 সপ্তাহ সময় পাচ্ছ, 1 সপ্তাহে তুমি কি এসব পড়াগুলো কি দেখার সময় পাচ্ছ না? অবশ্যই you have a lot of time, but you are not using your time for your study. You are using your time for gossiping, for কি বলবো sleeping, for other unnecessary work. অন্য সকল অপ্রয়োজনীয় কাজের জন্য তুমি ব্যয় করো, but you are not utilizing your time. জানি 2-4 জন করো হয়তো বা, but most of you are not using your time. তোমরা ক্লাস করছো, তোমাদের প্রশ্ন আসতে হবে। তুমি যদি পড়াশোনা করো অবশ্যই তোমার থেকে বারবার কোশ্চেন আসবে, জানার একটা আগ্রহ থাকবে, বাট আমি তোমাদের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না। কোশ্চেন খুব পুয়ার কোশ্চেন, খুব কম সময় খুব তোমাদের থেকে রিপিট পাই আমি। সো ইটস নট এ লাইফ। এটা শুধু আমি আসলাম, আমি ক্লাস নিলাম, তোমরা চলে গেলা, ঘুমাইলা, খাইলা, ইটস নট দ্য সিস্টেম। হ্যাঁ, এটা শিক্ষা হলো ফ্রম বোথ সাইডস, ফ্রম স্টুডেন্ট এন্ড টিচার। দুজনেই রেসপন্স করতে হবে, তাহলে পড়ার একটা আগ্রহ আসে। হ্যাঁ, তুমি যত বেশি আমাকে কোশ্চেন করবে তত বেশি আমার মধ্যে আগ্রহ জাগবে, তত বেশি আমিও স্টাডি করব, তত বেশি আমি তোমাকে আরো বেশি দেওয়ার চেষ্টা করব। আর তুমি যত বেশি কোশ্চেন করবা না, তুমি যত বেশি ক্যালাস হবা, তবে অর্থাৎ অবহেলা দেখাবা, তত বেশি আমার মতো অনাগ্রহ জাগবে, আমি কোনো মতো পড়ার চেষ্টা করব। বাট আমি চাই না আমি কোনো মতো পড়াই দিই, আমি চাই ভালো কিছু দিতে, বাট তোমাকে নিতে হবে। আমার কথাগুলো কি তোমরা শুনতেছো? জি স্যার। কথাগুলো কি মানে কঠিন হয়ে যাচ্ছে তাই না? বাট আমাকে বলতে হচ্ছে, এগুলো কঠিন না, এগুলো বলতে হবে। ওকে, গত ক্লাসে আমরা এগুলো মনে রাখবা, কথাগুলো তোমাদের বেটারমেন্টের জন্য বলা হচ্ছে, ভালোর জন্যই বলা হচ্ছে। তোমার স্পিরিট তোমাকেই তৈরি করতে হবে। হ্যাঁ, আবার অনেকের ধারণা দূর, মেয়ে হয়েছি কিছুদিন পরে আর তো পড়াশোনা করে কি হবে, চলে যাব অন্য বাসায়, তাই না? যে ওখানে কি আর কি পড়াশোনার কথা, নো। তুমি যেখানে যাও পড়াশোনা করে যদি চাকরি করতে হবে এটা বিষয় না। পড়াশোনার বিষয়টা হচ্ছে আমি কিছু শিখছি। আমরা অনেকে মনে করি পড়াশোনা মানে হচ্ছে চাকরি করব, চাকরি না করলে পড়াশোনা করে কি করব, নো। চাকরি করতে পড়াশোনা লাগে না। সবাই কি পড়াশোনা করে চাকরি করে? পড়াশোনাটা হচ্ছে শিখার জন্য, জ্ঞান অর্জনের জন্য, সেটা তুমি যেখানে যাও যেভাবে যাও। হ্যাঁ, তো পড়াশোনার উদ্দেশ্যটাই আমরা অনেকে বুঝি না, আমাদের সমাজটাই এমন হয়ে গেছে। তারাও একটু 2-4 কলম শিখি, তারাও কিন্তু ওই একই উদ্দেশ্যে শিখে, যে বাট হোয়াট ইজ দ্য এডুকেশন আমরা জানি না, শিক্ষা কি আমরা সেটা বুঝি না। আমরা মনে করি শিক্ষা মানে হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করব, একটা চাকরি করব, আর এখানে যে দুর্নীতি ঘুষ যা আছে সব খাবো, টাকা পয়সা ইনকাম করবো, এটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে আমাকে আমার মনুষ্যত্ব বিকাশ হতে হবে। শিক্ষা মানে হচ্ছে আমি ইউ হ্যাভ টু আর্ন দ্য নলেজ, হাউ টু স্পিক উইথ আদার্স, অন্যের সাথে কিভাবে কথা বলতে হবে, এগুলো শিখতে হবে। এগুলো হচ্ছে শিক্ষা। সুতরাং এই এই যে আমি যেখানে যাই আমার পড়াশোনার দরকার নাই, এইটা সেটা এগুলো ভাববা না।
পড়াশোনা করতে আসছি আমি করব, এটা স্পিরিট থাকতে হবে। হ্যাঁ, তো এটা মনে রাখবে, এগুলো তো পড়াচ্ছি, পড়তে হবে। আমি কিন্তু এখন যদি তোমরা ফিজিক্যাল কোনো থাকতো, আমি অনেকগুলো পরীক্ষা নিতাম, আমি কিন্তু পড়া যেগুলো দিব সেগুলো কিন্তু আদায় করব। হ্যাঁ, তোমরা ভাবছো যে ছাত্র কিছু পড়াশোনা ধরো এখন ধরার সুযোগ নাই, একটু সুযোগগুলো নেই, আর সুযোগ আসবে। বুঝতে পেরেছো? কিছু এই যে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি, আমি দেখবো কতজন অ্যাসাইনমেন্ট গুলো জমা দাও। আজকে তো একটা সুযোগ ছিল না আমার, কিন্তু আমার আসলে আজকে অনেকগুলো ক্লাস, সকাল 9টা একটা ক্লাস নিয়েছি, এখন তোমাদের সাথে একটা ক্লাস আছে, আবার 11টা আর একটা ক্লাস আছে, আবার 12টায় আর একটা ক্লাস আছে, যার কারণে আমার আজকে কলেজে যাওয়া হচ্ছে না, না হলে আজকে আমি যেতাম গিয়ে আমি তোমাদেরকে বলে দিতাম যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসো। বাট আমার আজকে সময় নেই, যার কারণে আমি যাচ্ছি না। যাই হোক, হাউএভার, তোমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম লাসাতেলের নীতি, লাসাতেলের নীতি কি পড়েছিলাম কেউ বলতে পারবা? কেউ একজন বলতে পারবা? তোমরা এখানে 30 স্টুডেন্টস জয়েন করেছো, 30-র মধ্যে কি একজনও বলতে পারবা না লাসাতেলের নীতিটা কি পড়েছিলাম? এটা তোমরা 9-10-এও পড়েছো। 9-10-এও পড়েছো। স্যার, কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে যদি চাপ তাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে স্যার বিক্রিয়াটি চাপ তাপ ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল দ্বারা প্রশমিত হয়। ভেরি গুড, ইউ ট্রাই করেছো, ভেরি গুড। হ্যাঁ, এই তো এইভাবে বলো, তোমার কনফিডেন্স লেভেল গুলো যে কেউ একজন বলো, যতদূর পারো বলো, তুমি ভুল বলো সমস্যা নেই, ভুলটা আমি শুদ্ধ করে দেব। আর তোমাকে বলতে হবে, কনফিডেন্স লেভেলটা তোমাকে আপডেট করতে হবে, যে অনেকে সংকোচ বোধ করে তোর বললে যদি না হয়, স্যার যদি লজ্জা দেয়। নো, তোমাকে লজ্জা দেওয়ার কিছু নেই। বা আমার ক্লাসমেটরা যদি আমাকে কি মনে করে, কিছু মনে করার নাই। কেউ কেউ যদি তোমাকে তুমি যদি ভুল বলার পরে তোমাকে কেউ কিছু মনে করে, তাহলে মনে করবে যে ওটা ওর সমস্যা, তোমার সমস্যা না। বুঝতে পেরেছো? সুতরাং বলো, এই যে বলেছো সাহস করে, ভেরি গুড। তুমি তো আনসার মোটামুটি হয়ে গেছে তোমার। এই যে এখানে কি হচ্ছে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায়, তখন যদি সাম্য অবস্থা পরিবর্তনের নিয়ামক, যেটা হচ্ছে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা, এটা হচ্ছে নিয়ামক বলা হয়। এই তিনটার যে কোনো একটা যদি পরিবর্তন যদি না ঘটায়, এটা হচ্ছে স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়া কি করবে, সব সময় একই অবস্থায় থাকবে। কিন্তু লাসাতিলার বলেছেন, যদি এই তিনটার যে কোনো একটা পরিবর্তন ঘটায়, তাহলে বা এই তিনটের যে কোনো একটা পরিবর্তন ঘটায়, তাহলে রাসায়নিক সাম্য অবস্থা ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে মুভ করে এই পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এটাই যেহেতু ছিল, তাই না? তো তাপমাত্রার প্রভাব আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমি আবার একটু রিভিউ করি গত ক্লাসটা, রিভিউ করে তারপর সামনের দিকে আগাবো। তোমরা পিছাইলে তো আমি পিছিয়ে যাচ্ছি, তাই না? আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, তোমরা কাজগুলো করছো না, আমি কিন্তু ক্লাসগুলো একদম দেখি। এখন সরকারের যেহেতু নির্দেশনা আছে, বাইরে যাওয়া যাবে না, নাহলে আমি ঠিক একদিন তোমাদেরকে সময় দিয়ে নিয়ে আসলাম যে কলেজে আসো। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, পড়াশোনা মানে হচ্ছে পড়াশোনা। তাহলে দেখো এখানে লাসাতেলের উপর তাপমাত্রার প্রভাব, যেটা যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাবের জন্য আমরা বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করেছিলাম, কয় ভাগের তাপমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়। আজকে আমি কি পড়াবো সেটা বিষয় না, আমি কিছুটা তোমাদের থেকে ফিডব্যাক নিতে চাই, কি পড়েছি গত ক্লাসে। এবার এখন থেকে প্রত্যেকটা ক্লাসের প্রথম 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত আমি আগের ক্লাসের উপর একটু রিভিউ নিব তোমাদের থেকে। এটা যদি আমার হ্যাবিট, এটা সবসময় আমার এটা হ্যাবিট। হয়তো তোমাদের এখন ফিজিক্যাল ক্লাস না হচ্ছে না বিদায়, কিন্তু এখন নিতে হবে আমাকে। বলো, যেখানে রাসায়নিক স্যার, সাম্যাবস্থার উপর, বলো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা পড়েছিলাম তাপের শোষণ এবং উৎগীরণের উপর নির্ভর করে তাপমাত্রাকে আমরা বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করেছি বলো? 2 ভাগে, ভেরি গুড, কি কি? তাপোৎপাদী আর তাপহারী। এই তো ভেরি গুড, তোমরা পারো, তো তোমরা পারো না কে বলছো, তোমরা শুধু রেসপন্স করো না। আচ্ছা, তারপরে বিক্রিয়া কাকে বলে, কেউ একজন বলো, অন্য একজন বলো। তারপরে বিক্রিয়া কাকে বলে, কেউ পারবে না? আচ্ছা, যে আমি বলি, বলো। যে বিক্রিয়ায় তাপ শোষণ হয়। যে বিক্রিয়ায় তাপ শোষণ হয়, ভেরি গুড, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ দিতে হবে, তাই না? বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, বিক্রিয়া ঘটার জন্য তাকে তাপ প্রয়োগ করতে হবে, তাই না? কেউ স্কুলে যে কলেজে যেতে চায় না, হ্যাঁ। তাকে প্রেসার দিতে হবে যে তাই না, তুমি কলেজে যাও, কলেজে যাও, অর্থাৎ তাকে আমি প্রেসার দিচ্ছি।
এটা হচ্ছে তাপহারী, অর্থাৎ তাকে শক্তি দিতে হচ্ছে। আচ্ছা, তাপের উদ্গীরণ কাকে বলে তাহলে এবার? তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে বলো? যে বিক্রিয়া তাপ বিক্রিয়া- উৎপন্ন হবে। ভেরি গুড। তাপ উৎপন্ন, অর্থাৎ কেউ যদি কলেজে যেতে চায় তাকে ইয়ে করতে হবে না, প্রেশার দিতে হবে না। কলেজে গিয়ে সে নিজে যাবে, হাসি খেলে ইয়ে করবে, নিজে পড়াশোনা করবে। তার মানে কি, তার এখানে আনন্দ নিজে উৎপীড়ন হচ্ছে, অর্থাৎ এখানে তাপ এমনি উৎপন্ন হচ্ছে, বাইরে থেকে তাপ দিতে হবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাপ হারী এবং তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা বলেছিলাম যদি তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? কেউ একজন বলো। পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে যাবে। ভেরি গুড, এই তো তোমরা পারো। কি বলে, রেসপন্স করো যে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া, যেমন এখানে আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে, তাহলে এখানে আমরা তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। কেন পশ্চাৎ দিকে যাবে কেউ একজন বলো। কারণ স্যার এখানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, এখন যদি আবার এক্সট্রা করে তাপ দেই তাহলে তো মানে পেছনের দিকেই যাবে। আচ্ছা, ভেরি গুড, অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি? স্যার তোমার তাপ কথা, উৎপাদী তোমার আনসার ঠিক আছে, ইটস ওকে, গুড, ভেরি গুড। বলো বলো, আরেকটু আনসার অন্যভাবে আরেকটু বলতে পারি, সেটাও বলো। কেউ একজন বলো। তাপ উৎপাদী স্যার তাপ উৎপাদী বিক্রিয়ার পেছনে মানে স্যার পেছনের দিকটা হচ্ছে স্যার, পশ্চাৎমুখী দিকটা হচ্ছে তাপ হারী, এই জন্য স্যার তাপ দিলে পেছনের ভেরি দিকে গুড। যাবে। এই পরীক্ষায় যদি আমাকে বলা হয় যে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপ দিলে বিক্রিয়াটি পিছন দিকে কেন যায়, 2 নম্বরের জন্য যদি বলো যে এটা ব্যাখ্যা করো, বললো এটা 2 নম্বরের জন্য অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলবো কি, তাপ উৎপাদী বিক্রিয়া এমনি কি হয়, তাপ উৎপাদী সমুত্তমের সংজ্ঞাটা বলতে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তবে কোন বিক্রিয়া যখন উভমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তখন আমরা তার বিক্রিয়াটি অর্থাৎ তার সম্মুখবর্তী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী আর পশ্চাৎবর্তী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারী। যেহেতু আমরা তাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়া এমনিতেই তাপ উৎপন্ন হচ্ছে, সুতরাং সম্মুখমুখী বিক্রিয়া কোনো তাপ গৃহীত হবে না। কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়াটি যেহেতু তাপহারী বিক্রিয়া, তখন পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপটি গ্রহণ করবে, এই জন্যই বিক্রিয়াটি পশ্চাৎমুখী অগ্রসর হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আনসার দুইটাই রাইট, হ্যাঁ, বাট এটা সম্পূর্ণ আনসারটা হবে আমি যেভাবে বলেছি এভাবে। ওকে, তাহলে এভাবে আনসার করলে তুমি 2 এ 2 পেয়ে যাবা। আর শুধু তাপ উৎপন্ন হয় বিধায় এর জন্য তাপ প্রয়োগ করলে পশ্চাৎ দিকে যাবে। এটুকু বলে তুমি ফুল মার্কস কেউ দিতেও পারে, নাও দিতে পারে। বাট আমি যেভাবে বলেছি, তুমি 2টা পয়েন্টে উল্লেখ করলা যে সম্মুখমুখী বিক্রিয়াটি যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং সম্মুখমুখী বিক্রিয়ায় কোনো তাপ গৃহীত হবে না, কারণ এমনিতে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। কিন্তু তার পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া হয়, সেটি তাপ গ্রহণ করবে এবং সেটি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে গিয়ে তাপ প্রয়োগের প্রভাবকে প্রশমিত করবে, তাই না? এই যে এখানে সে পশ্চাৎমুখী যাচ্ছে, তাপ গ্রহণ করছে, নতুন একটা সাম্য অবস্থা আবার অর্জিত হবে। ভেরি গুড, এই যে তোমরা পারো, রেসপন্স করো। আচ্ছা, তারপরে হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া বেলা আমরা আরেকটা তাপহারী বিক্রিয়া একটা উদাহরণ নিয়েছিলাম গত ক্লাসে। বলো তো দেখি কোন উদাহরণটা নিয়েছিলাম? এই যে উদাহরণটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে আমরা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করেছিলাম। তাহলে এই বিক্রিয়া যদি তাপ প্রয়োগ করি বিক্রিয়াটি কোন দিকে যাবে, সামনের দিকে না পশ্চাৎ দিকে? কেউ একজন বলো। সামনের দিকে। সামনের দিকে যাবে। ভেরি গুড, কেন যাবে কেউ একজন বলো। একজন বলো। এই এতক্ষণ তাপ উৎপাদনের জন্য যেটা কারণ বলেছিলাম, তাপ উৎপাদনের জন্য যেটা বলেছিলাম ঠিক তার বিপরীতটাই হবে, এটা বলো। কেউ একজন বলতে চাইছিল, বলো। সামনের বিক্রিয়া মানে পশ্চাৎ side। অর্থাৎ কোন উভমুখী বিক্রিয়া যদি তাপহারী আমরা ধরে নিচ্ছি, এটা একটা উভমুখী বিক্রিয়া না, সাম্যাবস্থা প্রচার যেটা তাপহারী মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপহারী, তাহলে পশ্চাৎমুখীটা কি হবে, বিপরীতমুখী হবে, অর্থাৎ তাপ উৎপাদী। মনে রাখবা, বিক্রিয়া যদি তাপহারী এবং তাপ উৎপাদী, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপহারী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া কি হবে, তাপ উৎপাদী হবে। একটা সূত্র আছে, কোন বিক্রিয়ায় সম্মুখ দিকে যাওয়ার সময় যে পরিমাণ তাপ শোষণ করে তারপরে যে পরিবর্তন হয়, পশ্চাৎ দিকে গেলে ঠিক একই পরিমাণ তাপের পরিবর্তন হবে, তবে চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ এখানে সম্মুখমুখী বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটি হবে তাপহারী, আর সম্মুখমুখী বিক্রিয়াটি যদি তাপহারী হয় পশ্চাৎমুখী বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী। মনে রাখবে, এই যে এখানে আমি একটা উদাহরণ দিই, এই জিনিসগুলো বেসিক জিনিস,
এগুলো কখনো ভুলা যাবে না। আমি প্রয়োজন আজকে এটাকে শিখাও যে এখানে আমরা বলছিলাম 92 কিলোজুল তাপ উৎপন্ন হয় যখন বিক্রিয়াটি ঘটে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হলে তখন 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। কিন্তু বিক্রিয়াটি যদি পশ্চাৎ দিকে যায় তাহলে সে কিন্তু আবার 92 কিলোজুল তাপ শোষণ করবে। যে পরিমাণ তাপ এখানে উৎপন্ন হয়েছে ঠিক সেই পরিমাণ তাপ সে আবার শোষণ করবে। সেজন্য এখানে সাম্য অবস্থার কোনো পরিবর্তন হয় না। মনে বুঝতে পারছো? অর্থাৎ সম্মুখ দিকে যখন কোনো একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটি পশ্চাৎ দিকে গেলে সে ঠিক একই পরিমাণ তাপ শোষণ করবে, অথবা কোনো বিক্রিয়া সম্মুখমুখী ঘটলে যে পরিমাণ তাপ শোষণ করে পশ্চাৎ দিকে যাওয়ার সময় সে একই পরিমাণ তাপ উৎপন্ন করবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু বুঝো, কিন্তু এটা কিন্তু আমি সামনে ইন্ডাস্ট্রিয়াল প্রভাব যেটা আছে পরীক্ষায় কিন্তু এই ব্যাখ্যাগুলো 1 নম্বর 2 নম্বরের জন্য আসে, কিন্তু এটার যে শিল্প ক্ষেত্রে যে লাসাতেল নীতির যে প্রভাবটা সেটা কিন্তু সিকিউ কোশ্চেন আসে, সেটা কিন্তু আমি পড়াবো। সেটা পড়ানোর আগে এই জিনিসটা একটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পেরেছো? এবং এটার উপরে দেখবো আমি ইউটিউবে কয়েকটা ক্লাসও দিয়েছি। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমার একটা পার্সোনাল ইউটিউবে আছে, ওখানে 2-1টা ক্লাস দিয়েছি। আর এমনিও দেখবে যে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই যে ওখানেও কয়েকটা ক্লাস দিয়েছি এটার উপরে আমি। কারণ এই জিনিসটা অনেকেই কনফিউজ থাকে, অনেক টিচারেরও অনেক কনফিউশন, মানে কিভাবে ব্যাখ্যা করবে এটা বুঝতে পারে না। যে সেজন্য এটার উপর ফোকাস করে দেখবে আমি এটা দিয়েছি। এখন দেখবে যে কার্বন ডাই অক্সাইডের একটা স্ট্রাকচার, ওই যে হাইব্রিডাইজেশন, এটা তোমাদের নাই, কিন্তু এটা আমি দেখবে যে আমার একটা ভিডিও টিউব আমি এটা দিয়েছি। কেন দিয়েছি এই জিনিসটা অনেকে জানা নাই যে কার্বন ডাই অক্সাইডের গঠনটা কিভাবে হয়, ক্লিয়ার করতে পারে না। এটা ইউটিউবে দিয়েছে, সবাই দেখতে পারবে, কিছুটা হলেও অন্তত আইডিয়া পাবে। আমি সময় পাচ্ছি না, নাহলে এই ধরনের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো দেখে দেখে কিন্তু আমি এগুলো দেওয়ার একটা চিন্তা ভাবনা আমার আছে। তো তোমরা এগুলো শিখতে হবে। তো তোমরা তোমরা আমার সাথে পড়াশোনা করতে হলে কিন্তু পড়াশোনা শিখতে হবে। শুধু পড়াইলাম চলে গেলাম এরকম না, কিছু শিখো। আমরা আসছি শিখার জন্য, তাই না? এই বেসিক জিনিসগুলো, যে পড়াশোনা কখন কঠিন হয়, যখন তুমি বেসিক জিনিসটা তোমার স্ট্রং না হয় তখনই পড়াশোনা কঠিন হয়। আর যখন তোমার বেসিকটা সহজ হবে তখন তুমি দেখবে নিজে সবকিছু আগায় নিতে পারতেছো, তাই না? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি শক্ত হয় বিল্ডিংটাও শক্ত হয়, আর ফাউন্ডেশন যদি দুর্বল হয় বিল্ডিংটাও দুর্বল হয়। এম আই রাইট? আমি কি ঠিক বললাম? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো যে সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার যে ঘটনাটা। তাহলে এখন এখানে তাহলে তোমরা আসো, যে এখানে দেখো তাপ হারে বিক্রিয়ার বেলায় এই যে আমরা যে উদাহরণ নিয়েছিলাম নাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে তাপ হারে বিক্রিয়া। এই যে মাইনাস তাপ মানে কি, এখানে অর্থাৎ এদিকে আমাকে তাপ দিতে হচ্ছে, মাইনাস এটাকে যদি আমি এদিকে পক্ষান্তর করি তাহলে কি হবে, প্লাস হবে। তার মানে বিক্রিয়াটি ঘটার জন্য আমি এখানে তাপ দিতে হচ্ছে। তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ হারে আর পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। তাহলে এই বিক্রিয়া যদি আমরা তাপ দেই তাহলে বিক্রিয়াটি যেদিকে তাপ হারে হবে সেদিকেই বিক্রিয়াটা অগ্রসর হবে, তাই না? তাহলে সম্মুখমুখী বিক্রিয়া তাপ হারে মানে এই বিক্রিয়া যদি আমরা তাপ দেই তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। ক্লিয়ার আমার কথা? জি স্যার। ওইটা আমরা অনেকে মুখস্থ করি যে তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপ দিলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, তাপ হারে হলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে। কেন যাবে সেই জিনিসটা কিন্তু অধিকাংশই জানে না। তুমি অনেক কলেজের টিচারকে জিজ্ঞেস করবা যে ব্যাখ্যা করতে পারবে না। ওই যে আমরা মুখস্থ করছি, জিনিসটা জানতে হবে যে কেন পশ্চাৎমুখী গেলে, কেন একটা তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আমি তাপ প্রয়োগ করলে এটা কেন সম্মুখ দিকে যাবে না, পশ্চাৎ দিকে কেন যাবে, এটার ব্যাখ্যাটা কি তো অনেকেই জানে না। তোমরা মুখস্থ করি, এটা তোমাদেরকে জানতে হবে। কারণ হচ্ছে সে পশ্চাৎ দিকে যায়, কারণ তার পশ্চাৎ দিকের বিক্রিয়াটি হচ্ছে তাপ হারে, যেটা আমরা অ্যামোনিয়ার বেলা দেখিয়েছিলাম। আর এখানে সে কেন সম্মুখ দিকে যায়, এটা তাপ হারে এই জন্য সম্মুখ দিকে যায়। তাপ হারে হলে কেন সম্মুখ দিকে যাবে, কারণ হচ্ছে সম্মুখ দিকে বিক্রিয়াটি তাপ শোষণ করে। আর পশ্চাৎমুখী বিক্রিয়াটি কেন তাহলে হবে না, কারণ সম্মুখমুখী বিক্রিয়া যে তাপ হারে হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ উৎপাদী। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াতে এমনিতে তাপ উৎপন্ন করবে, তাহলে তো সে তাপ শোষণ করবে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া তো তাপ শোষণ করবে না। শোষণ করবে কখন, যখন সম্মুখ দিকে যাবে। এই হচ্ছে রিজন, কারণটা হচ্ছে এটা। এখন তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারে বিক্রিয়া কেন তাপের শোষণ এবং গঠন কোন দিকে গেল এটা তোমরা এখন লিখতে পারবা? এটা তোমাদের জন্য কাজ থাকলো। নেক্সট ক্লাসে সবার থেকে আমি এটা একটা রেসপন্স চাই যে হোমওয়ার্ক, এবং এটার উপরে তোমাদেরকে আমি একটা কিছু মার্কিং করবো। আমি বলে দিলাম যে তোমরা নেক্সট ক্লাসে এটা আমাকে ব্যাখ্যা করবা যে কেন তাপ উৎপাদী বিক্রিয়া বেলা তাপ শোষণ। আমরা যদি বিক্রিয়া প্রশ্নটা লেখো সবাই, আমরা যদি কি করি, যদি
তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেই, তাহলে বিক্রিয়াটি তাপ পশ্চাৎ দিকে যায় কেন, সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে যায় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা লিখো সবাই। আমি বললাম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে যায় কেন, ব্যাখ্যা করো। লিখেছো এটা? এটা লিখেছো? স্যার লিখতেছি। ওকে, আচ্ছা এরপর প্রশ্নটা হবে যে তাপ হারি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যায় কেন পশ্চাৎ দিকে না গিয়ে। এই দুটো প্রশ্ন তোমরা লিখবা, লিখে আমাকে দিবা। দুটো প্রশ্ন লিখেছো? জি স্যার। ওকে, এই জি দুইটা স্যার। যদি তোমরা লিখতে পারো মনে করবা যে তাপের প্রভাবটা তোমাদের একদম 100% ওকে। আচ্ছা এরপর আমরা চাপের প্রভাবে আসি। দেখো আমি কিন্তু আজকে রিপিট করছি ক্লাসটা, গত ক্লাসটাকে আবার রিপিট করছি, বাট শিখতে হবে। এটা কিন্তু শিখার অনেক কিছু আছে এখানে। আমি এখন থেকে প্রতি ক্লাসের একটা ফিডব্যাক চাইবো, প্রত্যেকটা ক্লাসের আগের ক্লাসে পড়ালে শিখতে হবে, ফিডব্যাক দিতে হবে। অনেকে আবার ভয় আবার ক্লাসে জয়েন করো না, এরকম যেন না হয়। সবাই জয়েন করবা, ভয় পাওয়ার কিছু নেই। পড়াশোনার ভয় পেলে তো তুমি স্টুডেন্ট না, তাই না? আচ্ছা এরপরে দেখো চাপের প্রভাব। চাপের প্রভাব কি বলেছিলাম? চাপের প্রভাব আমরা পড়েছিলাম যে যদি আমরা সহজে তিনটা কন্ডিশন পড়েছিলাম। তিনটা কন্ডিশন কি ছিল? এক নম্বর হচ্ছে যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকে না। যেমন এখানে এই যে বিক্রিয়াটা আমরা এখানে 3 নম্বর বিক্রিয়াটা আমরা দেখি, এখানে 3 নম্বর বিক্রিয়াটা ছিল কি, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তবে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। যেমন এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাহলে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 + 1 2, আর উৎপাদের মোল সংখ্যা কত? 2। তাহলে এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে এখানে কিন্তু এর সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না, কারণ উভয় দিকে মোল সংখ্যা সমান। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। মনে করো আনিশা এবং এই জান্নাত মারামারি করছো, ঠিক আছে? মারামারি করতে গেছো, এখন দুইজনের শক্তি সমান, তাহলে দেখা যাবে, মনে করো তোমরা, আমরা হাত দিয়ে পাঞ্জা বলি না অনেক সময়, এটাকে চ্যালেঞ্জ দিয়ে, দেখা যাবে দুজনের হাত ধরছো, ধরে এখন দুজন কেউ কাউকে নামাইতে পারে, যেখানে আছে সেখানেই আছে, এদিকেও নামাইতে পারো না এদিকেও নামাইতে, কেন? কারণ দুজনের শক্তি সমান, সেজন্য এটার কোনো পরিবর্তন হচ্ছে না, দুজনে যেখানে ধরে রাখছো হাত দুইটা সেখানেই আছে। তাহলে এখানেও ঠিক তাই, হাইড্রোজেন এবং আয়োডিনের মোল সংখ্যা কি? 1 + 1 2, এখানে হাইড্রোজেন আয়োডিনের মোল সংখ্যা 2, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। আসলে চাপ প্রয়োগ করলে কি হয়? আয়তনের পরিবর্তন হয়। এখন আয়তন তো এখানে দুইটারই মোল সংখ্যা সমান, সুতরাং আয়তনের কোনো পরিবর্তন হবে না। এবার আসি আমরা দ্বিতীয় কন্ডিশন আসি। এটা ছিল আসলে প্রথম কন্ডিশন, তোমার বইতে 3 নম্বর দিয়ে 3 নম্বর। একবার আসলে দেখো, যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, তার মানে আমরা কি বুঝলাম? যে ওই কন্ডিশন থেকে বুঝলাম যে যদি উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা অভিন্ন হয় তাহলে এখানে চাপের কোনো প্রভাব হবে না। যদি উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা ভিন্ন হয়, অর্থাৎ পার্থক্য থাকে, তবে সেক্ষেত্রে চাপের একটা প্রভাব থাকবে। তবে সেক্ষেত্রে দুই ধরনের প্রভাব থাকবে। একটা হচ্ছে যদি উৎপাদের মোল সংখ্যা বেশি থাকে আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি কম থাকে, তাহলে তুমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে যাবে। কেন সম্মুখ দিকে যাবে সেটা আমি একটু বলছি। দেখো এই যে এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 + 1, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমরা চাপ দিয়ে এটা ভেঙে কি হয়, এটাকে যদি তাপ দিই যেটা ভেঙে হয় ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, এবং একসময় তারা কি করে? একটা সাম্যাবস্থা অর্জন করেন। অর্জন করার পর এখন যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে। কেন? কারণ এখানে উৎপাদের মোল সংখ্যা কত? 2, 1 + 1 2, তাই না? আর উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1, তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, নাকি না পশ্চাৎ দিকে যাবে? কোন দিকে একটু আইডিয়া করো তো। সম্মুখ দিকে যাবে। না, পশ্চাৎ দিকে যাবে। বুঝতে পেরেছো? কেন পশ্চাৎ দিকে যাবে? কারণ এখানে মোল সংখ্যা বেশি, এখানে কম, তাহলে এটাকে কি করতে হবে? তাকে এখন সমন্বয় সাধন করতে হবে না? মনে করো তোমার কাছে 2 টাকা আছে, মনে করো ফারজানার কাছে 2 টাকা আছে, এখন সে রুমাইশার কাছে 3 টাকা আছে, তাহলে বা
4 টাকা আছে, 2 টাকা 4 টাকা, তাহলে একটু ইমব্যালেন্সড হয়ে গেল। এখন ওইটা 2 টাকা 4 টাকা স্বাভাবিক, কিন্তু এখন রুমাইসা এবং ফারজানার মধ্যে তারা যদি ব্যালেন্স করতে চায়, তাহলে রুমাইসা ফারজানাকে 1 টাকা দিলে 3 টাকা হবে। তাহলে রুমাইসা থেকে ফারজানার দিকে টাকা দিতে হচ্ছে, তাহলে এটা নতুন করে সম্ভব ছিল। তাহলে এখানে তোমার মূল সংখ্যা সমান, কিন্তু এখানে মূল সংখ্যা 2 আর এখানে হচ্ছে 1, কিন্তু এখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়ে গেছে। তুমি যদি ডিস্টার্ব না করো, এটা কোনো সমস্যা নেই। এখন তুমি চাপ প্রয়োগ করতে চাচ্ছ বিক্রিয়াটির উপরে, তাহলে তখন চাপটা কে গ্রহণ করবে? চাপটা গ্রহণ করবে কে? ফসফরাস ক্লোরাইড এবং ক্লোরিন, তাদের মূল সংখ্যা বেশি। গ্রহণ করে তাদের থেকে তারা কি করবে? ফসফরাস পেন্টাক্লোরাইডের উৎপাদনটা বাড়ায় দিবে। বাড়ায় দিলে তখন আবার নতুন করে আরেকটা সাম্যাবস্থা অর্জিত হবে। তাহলে যদি বিক্রিয়কের চেয়ে উৎপাদনের মূল সংখ্যা বেশি হয়, তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। কেন যাবে? এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে আয়তনের পরিবর্তন হয়। এখানে আয়তনটা কার বেশি থাকে? তুমি চাপ প্রয়োগ করলে এখানে এটার উপরে চাপ প্রয়োগ করবা, তাহলে এদের ভলিউমটা বেশি থাকে, তাই না? তাহলে এখানে তুমি মূল সংখ্যা বেশি, এখন এদের তুমি যখন চাপ প্রয়োগ করবা তখন এর দিকে আসবে, চাপ সংকুচিত হবে, তখন আয়তনটা সংকুচিত হবে। ঠিক আছে? চাপ কমালে মিশ্রণের আয়তন কি বাড়ে? মিশ্রণের আয়তন বাড়ে না? চাপ কমালে আয়তন বাড়ে না? তোমরা পড়ালে সূত্র পড়েছো না যে চাপ বাড়ালে আয়তন কমে, আয়তন কমালে চাপ বাড়ে, তাই না? তুমি এখানে যদি চাপ বাড়াও, তাহলে এখানে আয়তন কমার চেষ্টা করবে, সেটা কমানোর জন্য তুমি কি করবে? সেই দিকে আস্তে তার প্রয়োজনে যে অতিরিক্ত আয়তন ছিল সেটা এদিকে প্রয়োগ করে দেবে। ঠিক আছে? কারণ এখানে তো চাপ প্রয়োগ করলে এটার মূল সংখ্যা বেশি, মূল সংখ্যা বেশি হওয়ার কারণে এরা চাপটা গ্রহণ করবে, গ্রহণ করে এদের যে অতিরিক্ত আয়তন ছিল সেটা তারা সংকুচিত হওয়ার চেষ্টা করবে, কারণ চাপ প্রয়োগ করলে সে সংকুচিত হবে। তো সংকুচিত হলে তার অতিরিক্ত মূল সংখ্যা কি করবে? তাই না? তোমার মনে করো তুমি বেশি তোমার এখানে আমি কোথাও একটা জায়গায় একটা বেলুনের মধ্যে একটা চাপ গ্রহণ করতে পারে 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আমি 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিচ্ছি, তাহলে সে কি করবে? ফুটে যায়। কেন ফুটে যায়? তার অ্যাবিলিটি ছিল 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, কিন্তু তাকে আমি দিচ্ছি 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে অতিরিক্তটা কি করবে? সে খাইতে পারো না। যেমন তুমি অতিরিক্ত খাইলে কি করো? বমি করো। তাহলে বেলুনে যদি দেয় তাহলে সে ফুটে যায়। তো ঠিক আবার যদি আমি কি করি, এখন চাপ বাহির থেকে দেই, তার দরকার ছিল 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে সে চিন্তা করবে কি অতিরিক্ত চাপটাকে আমি অন্যদিকে পাস করে দেই, তাহলে আমার ক্ষতি হবে না। তাহলে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনও তাই, তুমি যখন এখানে চাপ প্রয়োগ করবা, তার উপরে যেহেতু মূল সংখ্যা বেশি, সে অতিরিক্ত চাপটা গ্রহণ করে সে চিন্তা করবে আমার উপরে তো চাপ বেশি হয়ে গেছে, আমি একটু পশ্চাৎ দিকে দিয়ে দেই, এর উপর তো চাপ কম আছে, তাহলে ওই দিকে দিলে তার কোনো সমস্যা হবে না। তাহলে সে কি করবে? পশ্চাৎ দিকে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণটা বাড়াই দেবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই কিউসি কি এটা নিয়ে আমি গত ক্লাসে বলেছিলাম আজকে আলোচনা করব, কিন্তু আজকে আর পসিবল হচ্ছে না কারণ সময় কম। এই কিউসি নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব। কিউসি এবং কেসি এটা কিন্তু জানতে হবে, তখন কোন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় এটা কিন্তু জানতে হলে এটা জানতে হবে। আচ্ছা, চাপের পরে কন্ডিশনটা আমরা দেখো, উৎপাদের মূল সংখ্যা কমলে, যদি উৎপাদের মূল সংখ্যা যদি বিক্রিয়কের মূল সংখ্যা থেকে কম হয়, তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে? আমি যদি চাপ প্রয়োগ করি বলো তো দেখি। সামনের দিকে। ভেরি গুড, সামনের দিকে যাবে, সেন্স। কারণ ওইটার উল্টোটাই তো এটা হবে, কারণ এখানে হচ্ছে তুমি যদি বিক্রিয়ার এখানে মূল সংখ্যা কার যদি মনে রাখো, তাহলে থার্ড কন্ডিশন হচ্ছে কি, যদি বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যা চেয়ে বেশি হয়, তাহলে আমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখানে দেখো উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, 2 মোল অ্যামোনিয়া তৈরি হলো, আর এখানে বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 3 + 1 4, তাহলে এখানে 4 জন আছে, এখানে আমি চাপ প্রয়োগ করলে সে চিন্তা করবো আমি তো এমনি 4 জন, এ তো দুর্বল, তাকে আমি আর কিছু পরিমাণ এখানে তাকে শক্তি দিয়ে দেই, কারণ তখন সে কি করলো? এদিকে সামনের দিকে অগ্রসর হবে। তার মানে কি দাঁড়ালো চাপের বেলায়? যদি তিনটা কন্ডিশন দাঁড়ালো, যদি মূল সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদের সমান হয়, চাপ প্রয়োগ করলে চাপের কোনো প্রভাব হবে না, অর্থাৎ সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। যদি বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যার চেয়ে কম হয়, তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে না, বরং পশ্চাৎ দিকে অগ্রসর হবে। ঠিক আছে? আর যদি বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এই তিনটা কন্ডিশন মনে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা কি বুঝতে পারা কোনো অসুবিধা আছে বলো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি চুপ হয়ে গেলে কেন? তার উপরে রাগ করছো? না স্যার। আরে একটু আজকে অনেক কথা টথা বললো না, এই জন্য রাগ করছো? আরে না স্যার। না স্যার। ভেরি গুড, আরে খুশি হবা যে স্যার আমরা শিখতে পারছি।
ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখানে ৩ টা কন্ডিশন, এই ৩ টা কন্ডিশন ভালো করে পড়বা। এই ২ টা, তারপরে হচ্ছে যে ঘনমাত্রা পরিবর্তনটা আমার ওই ভিডিও নিয়ে গত ক্লাসের ভিডিওটাতে আছে, সেটা তোমরা পড়ে নিবা। পড়ে এটার উপর প্রস্তুতি নিয়ে আসবা। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু পড়ার চেষ্টা করব।